তৃতীয় দিনে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী। মন্ত্রী কূটনীতিকদের সঙ্গে সাক্ষাৎ। শাহজালাল বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল নিয়ে বৈঠক। জঙ্গি বানিয়ে হত্যা মামলায় হাসিনা সহ পলাতকদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ। সালমান আনিসুলের সাক্ষ্য শুরু। ঢাকায় ৩ গুণ বেড়েছে যানজট ও গ্যাস পানির সংকট। কর্তৃপক্ষের অনীহাকে রুশছেন নগরবাসী। প্রশাসনিক বিকেন্দ্রীকরণের তাগিদ বিশেষজ্ঞদের। এবং উত্তরায় গৃহকর্ত্রী মৃত্যুর ঘটনায় গৃহকর্মী গ্রেফতার। পানির সঙ্গে চেতনানাশক মিশিয়ে হত্যাকাণ্ড বলছে পিবিআই। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আছি আমি তাসমিয়া সেরেন। এবারে বিস্তারিত। তৃতীয় দিনে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৯টায় সচিবালয়ে তাকে স্বাগত জানান মুখ্য সচিব আব্দুস সাত্তার। পরে ১০টা ৩০ তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী। বেলা ১১টায় প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সৌদি রাষ্ট্রদূত। এরপর বেলা ১২টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভায় অংশ নেন সরকার প্রধান। পরে বিভিন্ন মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দু সালে রাজধানীর কল্যাণপুরের জাহাজ বাড়িতে জঙ্গি বানিয়ে ৯ জনকে হত্যা মামলায় শেখ হাসিনা সহ পলাতক ৬ আসামিকে আত্মসমর্পণ করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই নির্দেশ দেন। একই ট্রাইব্যুনালে শুরু হয়েছে জুলাই আন্দোলনে কারফিউ জারি করে গণহত্যায় উস্কানি দেওয়া মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। এদিকে ট্রাইব্যুনাল ২-এ জুলাই আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়িতে তাইম হত্যায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন হয়েছে। এ মামলায় সূচনা বক্তব্য সহ সাক্ষ্য গ্রহণ শুরু ২৯ মার্চ। দর্শক, এ নিয়ে আরও জানাতে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুদাসির আলী। মুদাসির, ট্রাইব্যুনালের কার্যতালিকায় থাকা বিষয়গুলোর অগ্রগতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে রাজধানী কল্যাণপুরে ২০১৬ সালে জাহাজ বাড়িতে যে ৯ জনকে জঙ্গি বানিয়ে যে হত্যা করা হয়েছে, সে হত্যা যে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ যে ৬ জন যে পলাতক হয়েছে, সেই পলাতক যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেটি কিন্তু এর আগেও করা হয়েছিল এবং এবারেও কিন্তু তাই করা হয়েছে। পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে এই মামলার কিন্তু মোট আসামি কিন্তু ৮ জন, গ্রেপ্তার রয়েছেন ৩ জন। তারা হলেন পুলিশের সাবেক আইজিপি AKM শহীদুল হক, পুলিশ ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া এবং ডিএমপির মিরপুর জোনের সাবেক উপকমিশনার জসিমউদ্দিন মোল্লা। এই ৩ জন কিন্তু গ্রেপ্তার রয়েছেন। এদিকে কিন্তু একই ট্রাইব্যুনালে আপনি জানেন যে গণহত্যায় উস্কানি দেওয়া মামলায় আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে যে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। এখানে কিন্তু সাক্ষ্য দিয়েছেন কিন্তু জুলাই যোদ্ধা ইমরান হোসেন। তিনি কিন্তু তার সাক্ষী দেওয়ার মধ্য দিয়ে কিন্তু সাক্ষ্য গ্রহণের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এদিকে কিন্তু ট্রাইব্যুনাল ২-এ কিন্তু তাইম হত্যার আনুষ্ঠানিক অভিযোগ গঠন হয়েছে। এই বিষয়ে আপনি জানেন যে ২৯শে মার্চ সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু হবে। তো এদিকে একই ট্রাইব্যুনালে আজকে কিন্তু কুষ্টিয়ার যে ৬ জন হত্যা, সেই ৬ জন হত্যার কিন্তু আসামি যে হাসানুল হক, তার সাফাই সাক্ষী কিন্তু রয়েছে এবং এখানে কিন্তু সাক্ষ্য দেবেন ২ জন। তো এই বিষয়েও কিন্তু পরবর্তীতে জানা যাবে যে এ বিষয়ে সাক্ষী যারা দিয়েছেন তারা কি দিয়েছেন, এই বিষয়ে কিন্তু পরবর্তীতে জানা যাবে। তো জেরিন, আপাতত এই ছিল ট্রাইব্যুনাল থেকে আমার কাছে পাওয়া তথ্য। মুদাসির, আপনাকে ধন্যবাদ। দেশি বিদেশি বিভিন্ন সমীক্ষায় বসবাসের অযোগ্য শহরের তালিকায় বরাবরই এসেছে ঢাকার নাম। ২ দশকে ৩ গুণ বেড়েছে যানজট, শব্দ দূষণ, গ্যাস আর পানির সংকট। এজন্য বিগত কয়েকটি সরকারের সদিচ্ছা এবং ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন নগরবাসী। এসব সমস্যা থেকে দ্রুত পরিত্রাণে নতুন সরকারের বাস্তবমুখী পদক্ষেপ চান তারা। এক্ষেত্রে দ্রুত প্রশাসনিক বিকেন্দ্রীকরণের তাগিদ দেন বিশেষজ্ঞরা। রাজন হোসেনের ক্যামেরায় বিজন কুমারের রিপোর্ট।
মিরপুরের আদর্শনগরের বাসিন্দা শাহিদা বেগম। রান্নাঘরে তার যুদ্ধ নিত্যদিনের। গ্যাস সংকটে বেশিরভাগ সময়ে চুলা জ্বলে না। কালেভদ্রে আসলেও তাতেও থাকে নিম্নচাপ। শাহিদার এলাকায় গেল 1 বছর ধরেই চলছে এমন সমস্যা। সকালে রান্না করা যায় না, গ্যাস থাকে না। রাজধানী শহর ঢাকায় কেবল একটি দুটি সংকট নয়, ঘর থেকে বাইরে বেরুলেই নানা সমস্যায় জেরবার হতে হয় মানুষকে। একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সানিকে প্রতিদিন 2 থেকে 2.5 ঘন্টা সময় হাতে রেখে বাসা থেকে বের হতে হয়, কারণ নগর জুড়ে সীমাহীন যানজট। মিরপুর 1 থেকে আপনার যদি আমি পল্টন পর্যন্ত যাই, সচিবালয় পর্যন্ত যাই, এখানে আমার টোটাল 30 মিনিট মতো সময় লাগে। ওখান থেকে আমার যাত্রাবাড়ি পৌঁছাতে 1.5 ঘন্টা সময় লাগে। এর পাশাপাশি শব্দ আর বায়ু দূষণের সঙ্গে প্রতিদিন যুদ্ধ করতে হয় রাজধানীবাসীকে। সমস্যাগুলো দিন, মাস কিংবা বছরের নয়, দশকের পর দশক ধরেই চলছে। শাহবাগে দোকান করি, এখন এই গাড়ির শব্দে দাঁড়াইছে কানে কিছু উনি না, বাসের লেগে দাঁড়াইছে, অসুস্থ লাগতেছে। এই দেশে এরকম থাকেনি। সুন্দরভাবে আসলাম, বাসা থেকে বের হইলাম। বের হওয়ার পরে তো আর সুন্দর মন মানসিকতাটা থাকে না। বাংলাদেশে সরকার আসে যায়, নির্বাচনী ইশতেহার প্রতিশ্রুতিতে সবসময় প্রাধান্য থাকে রাজধানীর সমস্যা সমাধান আর উন্নয়ন কেন্দ্রিক, কিন্তু বাস্তব চিত্র সবার চোখের সামনে। ফলে এবার নতুন সরকারের কাছ থেকে কার্যকর সমাধান দেখতে চান নগরবাসী। আগের সরকার যেহেতু চেষ্টা করেছিল হয়তো যানজট নিরসন করার জন্য, কিন্তু সফল হতে পারে নাই। সরকারের যে আমরা সবসময় গ্যাস পাই, আবার ভালো বাজে, ঠান্ডা বাজে, রান্দা বাইরে আছেন, বাচ্চাকে ঠিক মতো টাইম মতন খাওয়াইতে পারি। বিশেষজ্ঞরা বলছেন, ধারণ ক্ষমতার কয়েক গুণ জনসংখ্যার এই নগরীতে কোনো সমস্যাই তুড়ি মেরে উড়িয়ে দেওয়া সম্ভব নয়। এক্ষেত্রে প্রথম এবং প্রধান পদক্ষেপ হতে হবে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ। এই সরকারের জন্য অবশ্যই ঢাকায় যেমন পরিষেবার মান বাড়াতে হবে, তার কোয়ান্টিটি বাড়াতে হবে, পাশাপাশি মানুষ যেন ঢাকায় না আসে, যে এলাকা আছে সেই এলাকাতে যেন কর্মসংস্থান, নাগরিক সুবিধাদি পায়, তাহলে কিন্তু ঢাকার উপরে একটু হলেও চাপ কমবে। যত্রতত্র উন্নয়ন না করে শুরুতেই পরিকল্পনা সাজাতে নতুন সরকারকে পরামর্শ দেন এই নগরবিদ। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, রাজধানী যানজট পরিস্থিতি জানাতে ধানমন্ডির সায়েন্স ল্যাব এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, সপ্তাহে প্রথম কর্মদিবস, সেই সঙ্গে রোজা, সাধারণত সড়কে যানজট বেশি দেখা যায়, তো আপনি কি অবস্থা দেখছেন আমাদেরকে জানাবেন। জেরিন, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর সবচেয়ে ব্যস্ততম সড়ক, যেটি সায়েন্স ল্যাব মোড়ে। এই মোড়টি সংযোগ করেছে শ্যামলী থেকে শেরেবাংলা নগর, শাহবাগ এবং নীলক্ষেত, ঢাকা মেডিকেল, এই অঞ্চলগুলোকে। আপনারা এই সায়েন্স ল্যাব মোড় থেকে দক্ষিণ থেকে উত্তর দিকে সংযোগ হয়েছে নীলক্ষেত এবং ধানমন্ডি সহ এর আশপাশের এলাকাকে, এবং এর পূর্ব এবং পশ্চিম দিকে অঞ্চল যেটি রয়েছে সেখানে সংযোগ করেছে শাহবাগ, মতিঝিল, এই এলাকাগুলোকে। তো আমি সকাল থেকে এখানে খুবই থেমে থেমে গাড়ি চলতে দেখেছি, প্রচণ্ড জ্যাম এবং প্রচুর ট্রাফিক রয়েছে এই ব্যস্ত রাস্তাটিতে, এবং নগরবাসীরা একটু স্বস্তি পাচ্ছেন না, কারণ এই রমজান উপলক্ষে তাদেরকে কম কর্মঘণ্টা আর ভিতরে তাদের কর্মস্থলে পৌঁছাতে হচ্ছে, কিন্তু এই তীব্র যানজটের কারণে তারা সঠিক সময়ে তাদের কর্মস্থলে যেতে পারছেন না এবং ফেরার সময় অনেক বিড়ম্বনায় পড়তে হচ্ছে। বিশেষ করে আমরা সকাল 10টা থেকে এই সায়েন্স ল্যাবের রাস্তাতে যেটি লক্ষ্য করেছি সেটি হচ্ছে, এখানে প্রতি 10 মিনিটের হিসেব যদি আমরা করি তাহলে 10 মিনিটে একটি গাড়ি 5 থেকে 6 ফিটও এগোতে পারছে না। আপনার মাধ্যমে দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছে যে এই রাস্তাটিতে কি পরিমাণে এখনও যানজট রয়েছে, এবং এই রাস্তাটিতে সবসময় এমন থাকে বলে জানিয়েছেন এখানের পথচারীরা আমাদেরকে। আমরা এখানে ট্রাফিক পুলিশের সাথে কথা বলে জানার চেষ্টা করেছিলাম যে এখানে এই অতিরিক্ত ট্রাফিক জ্যামের কারণ কি। তারা আমাদেরকে বলেছেন যে এটি যেহেতু ব্যস্ততম নগরী, সব অফিস ফেরত মানুষ এবং অফিসগামী মানুষরা এই সড়কটি ব্যবহার করে রাজধানীর বিভিন্ন অফিসে যায় তারা, এবং যার ফলে এই সংযোগ যে জায়গা সায়েন্স ল্যাব মোড়টি রয়েছে সেখানে জ্যামজটের একটু বেশি সৃষ্টি হয়। তো সর্বশেষ রাজধানীর এই সায়েন্স ল্যাব থেকে যানজট বিষয়ে এই তথ্য ছিল আমার কাছে। জারিন। তরিকুল, আপনাকে ধন্যবাদ।
রমজানে দেশ জুড়ে নিম্ন ও সীমিত আয়ের মানুষের মধ্যে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করছে টিসিবি। টিসিবির পণ্য বিক্রির খবর জানাতে রাজশাহী থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সানিউল আলম রাজু। রাজু, টিসিবির পণ্য বিক্রির সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। নিত্য প্রয়োজনীয় যেগুলো সামগ্রী রয়েছে সেগুলো কিন্তু বিক্রি করছে 17 তারিখ থেকে টিসিবি। তবে আসলে রমজান মাসকে সামনে রেখে এই বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। তো আমি একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রতিদিন 15টি জায়গায় এই টিসিবি পণ্য খোলা ট্রাকের মাধ্যমে বিক্রি করছেন, এবং আমরা টিসিবি সূত্রে জানিয়েছেন যে 6,000 পরিবারের পণ্য সরবরাহ এই কৃষি পণ্য বিক্রি চলছে, এবং প্রতিটি ট্রাকে 400 জন উপকারভোগী নির্ধারিত মূল্যে এই পণ্য কিনতে পারছেন। পৃথিবীর রমজান মাসের প্যাকেজে রয়েছে 2 কেজি মসুর ডাল, 2 লিটার ভোজ্য তেল, 1 কেজি চিনি, 1 কেজি ছোলা ও আধা কেজি খেজুর। সব মিলিয়ে কিন্তু 590 টাকায় এই কৃষি পণ্যগুলো তারা পাচ্ছে। তবে আমি একটি বিষয় বলে রাখি যে প্রতিদিন যে 15টি ট্রাক বিভিন্ন স্থানে থাকছে, এখানে সব থেকে মেয়েদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে, এবং মেয়েরা অনেকটাই যে জ্যাম সেটিও করে থাকছে। তো আসলে আরেকটি বিষয় আপনাদেরকে বলি যে কতটা প্রয়োজন হলে মানুষ আসলে এই লাইনে দাঁড়ায় বা হচ্ছে এই রাস্তায় আসে, সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পৃথিবীর ট্রাকের পেছনে। সেখানে অনেক জন তারা যে তাদের ব্যাগ ধরে দাঁড়িয়ে রয়েছে। তো আমি এই মুহূর্তে আপনাদেরকে একটি বিষয় আমি বলি যে এই 15টি ওয়ার্ডেই কিন্তু বিভিন্ন আমাদের রাজশাহী সিটি কর্পোরেশনের 30টি ওয়ার্ড, সেই 30টি ওয়ার্ডে 15টি ওয়ার্ডে ভাগ করে তারা এই টিসিবি পণ্যগুলো বিক্রি করছে। তো এই ছিল আমার কাছে টিসিবি পণ্যের বিক্রির সর্বশেষ খবর। রাজু, আপনাকে ধন্যবাদ। রাজধানীর উত্তরায় এক গৃহকর্মীর দেয়া চেতনানাশক মিশ্রিত পানি খেয়ে গৃহকর্ত্রী আয়েশার মৃত্যুর ঘটনায় গৃহকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। বৃহস্পতিবার গৃহকর্মী বিলকিসকে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়েছে। রোববার সকালে পিবিআই ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে। পুলিশ বলছে ঘটনার 2 দিন আগে গৃহকর্মী হিসেবে নিয়োগ পায় বিলকিস। পূর্ব পরিকল্পনা অনুযায়ী পানির সঙ্গে চেতনানাশক মিশিয়ে খাওয়ানো হয় ভুক্তভোগী আয়েশা আক্তার ও তার স্বামী আনোয়ার হোসেনকে। পরে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায় গৃহকর্মী। এ ঘটনায় ভুক্তভোগী আয়েশা আক্তারের ছোট ছেলে বাদী হয়ে মামলা করেন উত্তরা পশ্চিম থানায়। স্বীকার করে যে স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে সে মিথ্যা তথ্য দিয়েছিল নাম, এবং সে এই ঘটনা সংগঠিত করেছে। গৃহ যে কর্ত্রী এবং তার যে হাজবেন্ড, তাদেরকে সে চেতনানাশক ব্যবহার করেছে, সে ট্যাবলেট ব্যবহার করেছে এক ধরনের, এবং সে এইভাবে লুটপাট করেছে, এবং গোল্ডগুলা কোথায় বিক্রি করেছে ইত্যাদি তথ্য সে আমাদেরকে দিয়েছে। সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না গাজীপুরের কাপাসিয়ায় 10 কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু। তাতে চরম ভোগান্তিতে গাজীপুর ও নরসিংদীর 10 গ্রামের লক্ষাধিক মানুষ। ভোগান্তি লাঘবে সংযোগ সড়কের দাবি উঠলেও কবে নাগাদ হবে স্পষ্ট করে বলতে পারছে না কর্তৃপক্ষ। তরিকুল জুয়েলের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আফরিন পপি। পুরনো ব্রহ্মপুত্র নদের এক পাশে গাজীপুরের কাপাসিয়ার সিঙ্গুয়া বাজার, অন্য পাশে নরসিংদীর মনোহরদীর আসাদনগর। বছরের পর বছর নৌকাই ছিল এখানকার একমাত্র ভরসা। দুর্ভোগ কমাতে 2022 সালে প্রায় 10 কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণের উদ্যোগ নেয় এলজিইডি। কিন্তু 2 বছর আগে নির্মাণ কাজ শেষ হলেও সংযোগ সড়ক না থাকায় হতাশ শিক্ষার্থী সহ 10 গ্রামের প্রায় লক্ষাধিক মানুষ। তাদের অভিযোগ, অসম্পূর্ণ প্রকল্পের কারণে সরকারি অর্থের সঠিক সুফল মিলছে না। যদি বৃষ্টি হতো তাহলে আর ভালো হতো, কষ্ট করে আসতে হয় ওই পার থেকে। গত বর্ষার সিজনে অনেকে ভয়ে স্কুলে আসে না, অর্থাৎ পানি বেশি, এই নৌকা জায়গা মতো সেট হয় না,
তারা পড়ে গেছে, এরকম রেকর্ড অনেকগুলো আছে। ব্রিজটা চালু থাকতো তাহলে সাইকেল দিয়ে আমরা চলে আসতাম। নদী ধারে আসুন লাগে যেমন লাগে, ওখানে ব্রিজটা ঠিক করে না কিছু না, তো ওখানে আমরা এই ব্রিজটা ঠিক করার অনেক কর্তব্য। তাড়াতাড়ি আপনারা ব্রিজটা যে কোনো প্রকারে ঠিক করিয়া দিন। বর্ষা কিংবা শুকনো মৌসুম, কোনো অবস্থাতেই ভোগান্তির কমতি নেই। 1 মিনিটের যাতায়াতের নৌকার ভাড়া গুনতে হয় 10 টাকা। সব মিলে ক্ষোভ আর হতাশার কথা জানালেন স্থানীয়রা। যাওয়া 10 টাকা, আবার 10 টাকা, 20 টাকা যায় একবার হয়ে। সরকার যে 10 কোটি টাকা ব্যয় করছে জনগণের, সাধারণ মানুষের উন্নয়নের জন্য, কিন্তু সেটা হচ্ছে না। কিভাবে কোন প্রক্রিয়ায় সংযোগ সড়ক নির্মাণ হবে তা এখনো চূড়ান্ত হয়নি, তবে দ্রুত সময়ের মধ্যে বাকি কাজ সম্পূর্ণ করার আশ্বাস দিলেন কর্তৃপক্ষ। অ্যাপ্রোচের সড়কটা কিভাবে নির্মাণ হবে এটা এখন পর্যন্ত ফাইনাল হয় নাই, তবে ইতিমধ্যে এটা রিভিশনের জন্য প্রস্তাব গেছে। এই রিভিশনের প্রস্তাবটা যদি পাস হয়, ইনশাআল্লাহ এটা খুব দ্রুত সমাপ্ত করা সম্ভব। নদীর দুই তীরের মানুষের প্রত্যাশা, দ্রুত সংযোগ সড়ক নির্মাণ করে সচল করা হোক কোটি টাকার এই সেতু। আফরিন পপি, মোহনা সংবাদ। গত মৌসুমে লোকসানের ধকল না কাটতেই চলতি মৌসুমেও লোকসানের মুখে পড়েছেন জয়পুরহাটের আলু চাষিরা। উৎপাদন খরচ তুলতে না পেরে চরম হতাশায় দিন কাটাচ্ছেন তারা। উৎপাদন খরচ প্রতি বিঘায় 30,000 টাকা হলেও বর্তমান বাজার দরে প্রতি বিঘায় 10-15 হাজার টাকা লোকসান হচ্ছে। ন্যায্য দাম না পাওয়ায় বাজার ব্যবস্থাপনাকে দুষছেন কৃষকরা। মিলন রায়হানের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। আলু উৎপাদনে দেশের দ্বিতীয় বৃহত্তম জেলা জয়পুরহাট। এ জেলায় আলুর গুণগত মান ভালো হওয়ায় দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হয় বিদেশে। তবে এবার জেলায় আলুর উৎপাদন বেশি হয় ও আলুর দাম না থাকায় ব্যাপক লোকসান গুনছেন কৃষক ও আলু ব্যবসায়ীরা। গতবারের মতো এ মৌসুমেও ন্যায্য মূল্য পাচ্ছেন না বলে অভিযোগ আলু চাষিদের। পরিশ্রম ছাড়াও আলু রোপণ মৌসুমে বিঘা প্রতি খরচ হয়েছে 30 থেকে 32 হাজার টাকা। কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকারকে বিদেশে আলু রপ্তানির জন্য অনুরোধ জানান আলু চাষিরা। জানাফেনা করে আবাদ করে এখন ধান চাউল ব্যাগ শেষ করে ফেলেছি, আমাদের কিচ্ছু থাকে না। আমার তো খরচা উঠবে না, যে সারের দাম, যে কিষানের দাম, এই হাল পাড়ে দিয়ে আমাদের 24 গায়েব। আলু আজকে আমরা একটা ঋণগ্রস্তের মধ্যে পড়ে গেছি, কোনো মানে কুলে উঠাই পারছ না কৃষক মানুষ। আর বহু ঋণী হয়ে গেছে লোকজন। আমি বলতে চাই সরকারকে অবিলম্বে আপনারা বিদেশে আলু রপ্তানি করবেন এবং কৃষি মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে আপনারা দ্রুত আলু রপ্তানি করলে দেশের কৃষক আমাদের বাঁচবে। হিমাগারগুলোতে আলু সংরক্ষণ শুরু হলে আবারও আলু চাষিরা ভালো দাম পাবেন বলে জানায় কৃষি বিপণন বিভাগ। জয়পুরহাটে বরাবরই ভালো মানের আলু চাষাবাদ হয়ে থাকে। কৃষি বিভাগ তাদের প্রশিক্ষণ, মাঠ পর্যায়ে উঠান বৈঠক সহ সব ধরনের প্রযুক্তিগত সহযোগিতা করে থাকে। আশা করি জাতীয় অর্থনীতিতে জয়পুরহাটের আলু একটু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পুরোদমে আলু উত্তোলন শুরু হলে কৃষকরা ন্যায্য মূল্য পাবে বলে আশা করছেন জেলা কৃষি বিভাগের এই কর্মকর্তা। আমরা আশা করছি যে হিমাগার গুলো চালু হয়ে গেলে আলুর দাম আস্তে আস্তে বাড়বে। এছাড়া আমাদের কৃষি বিভাগ দপ্তরে যে আলুর বহুমুখী ব্যবহার সংরক্ষণ উন্নয়ন প্রকল্প আছে, এখানে আমাদের 52টা ঘর দেওয়া আছে জয়পুরহাট জেলায়। এই ঘরগুলোতে যে আলুর কৃষক রাখতে পারে, তাহলে কৃষক আলুর ন্যায্য মূল্য পাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে। জেলায় চলতি মৌসুমে প্রায় 40,000 হেক্টর জমিতে আলু চাষ হয়েছে, যেখানে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 9.5 লাখ মেট্রিক টন। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। খেলা খবর ক্রিকেট। টি-20 বিশ্বকাপের সুপার 8-এ দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে ইংল্যান্ড। পাল্লেকেলেতে ম্যাচ শুরু দুপুর 3:30টায়। বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার মাটিতে টি-20 সিরিজে তাদের 3-0 ব্যবধানে হারিয়েছিল ইংল্যান্ড। এ জয় তাদের বাড়তি আত্মবিশ্বাস যোগাবে। অন্যদিকে শ্রীলঙ্কা ও ঘরের মাঠের সুবিধা নিয়ে চমক দিতে চাইবে। আরেক ম্যাচে সন্ধ্যা 7:30টায় আহমেদাবাদে ভারতের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে 30 রানে হারিয়েছিল ভারত। অন্যদিকে দক্ষিণ আফ্রিকাও জয়ের জন্য সেরাটা দিয়ে লড়বে। আইসিসির জানুয়ারি মাসের সেরা খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের নারী দলের মিডল অর্ডার ব্যাটার সুবহানা মুস্তারি। টি-20 বিশ্বকাপের বাছাই পর্বে সব মিলিয়ে 6 ম্যাচে 45.80 গড়ে 229 রান করেন তিনি। এই আসরে আন্তর্জাতিক টি-20তে প্রথম হাফ সেঞ্চুরি দেখা পান তিনি। ইংল্যান্ডের বিপক্ষে
42 বলে 59 রানে ক্যারিয়ারে সেরা ইনিংস। স্কটল্যান্ডের বিপক্ষে 47 রান করেন সুবহানা। এমনকি বাকি ম্যাচগুলোতেও ছন্দ ধরে রাখেন তিনি। শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। তৃতীয় দিনে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী। মন্ত্রী কূটনীতিকদের সঙ্গে সাক্ষাৎ। শাহজালাল বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল নিয়ে বৈঠক। জঙ্গি বানিয়ে হত্যা মামলায় হাসিনা সহ পলাতকদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ। সালমান আনিসুলের স্বাক্ষর শুনুন। ঢাকায় 3 গুণ বেড়েছে যানজট, গ্যাস, পানির সংকট। কর্তৃপক্ষের অনীহাকে দুষছে নগরবাসী। প্রশাসনিক বিকেন্দ্রীকরণের তাগিদ বিশেষজ্ঞদের। এবং উত্তরার গৃহকর্ত্রী মৃত্যুর ঘটনায় গৃহকর্মী গ্রেফতার। পানির সঙ্গে চেতনানাশক মিশিয়ে হত্যাকাণ্ড বলছে পিবিআই। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।